জীবনে চলার পথে অনেক বাধা আসে, সেই বাধা পেরিয়ে কি করে জীবনে এগিয়ে যাবে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। অনেক গল্প হবে আজ, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি পূর্ণিমা, আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সমস্ত কাজ সেরে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম ঘরে। আসলে সামনে তো পুজো আসছে, তাই ভাবলাম ঘরে কিছুটা কাজ এগিয়ে রাখি। ঘরের জিনিসপত্রগুলোতে যে হারে নোংরা পড়েছে, তাই জন্য একটু পরিষ্কার করে রাখছি। জানো তো, কয়েকদিন আগেও পরিষ্কার করেছিলাম, খুব তাড়াতাড়ি আবার নোংরা পড়ে গেল, মনে হয় যেন পরিষ্কারই করা হয় না এটাকে। তারপরে চলে আসলাম আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করতে। ড্রেসিং টেবিল দেখতে যতটা সুন্দর, পরিষ্কার করতে ঠিক ততটাই জ্বালা। এদিকে ড্রেসিং টেবিলের প্রথম দরজাটা খুলে আমি সব জিনিসপত্র নামিয়ে সব কিছু ভালো করে মুছে আবার জিনিসপত্রগুলো জায়গায় রেখে দিলাম। তারপরে আবার পাশের দরজাটা খুলে সব ভালো মতন মুছে নিলাম। আসলে ড্রেসিং টেবিলে দরজা দেওয়া সত্ত্বেও ভেতরে যে এত নোংরা কী করে পড়ে আমার তা জানা নেই। ড্রেসিং টেবিলের ভেতরটা মোছা হয়ে গেলে আমি এদিকে বাইরেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কী বলো তো, এই ড্রেসিং টেবিলটা না ভেজা ন্যাকড়া দিয়ে মোছা যায় না। কেনার সময় আমাদেরকে বলেই দিয়েছিল যে ভেজা ন্যাকড়া দিয়ে ড্রেসিং টেবিল মুছবেন না, তাহলে রঙগুলো উঠে যাবে। সেই জন্য শুকনো ন্যাকড়া দিয়েই মুছি। জানো, এই ড্রেসিং টেবিলটা আমার খুব শখের একটা ড্রেসিং টেবিল। অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা ড্রেসিং টেবিল কিনবো। আমার বরকে বলায় সে আমাকে এই ড্রেসিং টেবিলটা এক কথাতেই কিনে দেয়, তাই জন্য আমি এটাকে খুব যত্নে রাখি। আর এই ড্রেসিং টেবিলটা আমি প্রায় প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি। এখন দেখো, নিচে বসে পড়লাম ড্রয়ারগুলো পরিষ্কার করতে। আসলে দরজার ভেতরে নোংরা পড়লে সেগুলো না হয় ভালো মতনই পরিষ্কার করা যায়, কিন্তু যদি ড্রয়ারের মধ্যে নোংরা পড়ে না, পরিষ্কার করাটা একটু কঠিন হয়ে যায়। আমি তো এই ড্রেসিং টেবিল মোছার সময় সেরকম একটা পাই না, আজকে সেরকম একটু সময় পেলাম, তাই নিয়ে বসে পড়লাম। দেখেছো, ড্রেসিং টেবিল যতটা সুন্দর ততটাই পরিষ্কার করা কতটাই কঠিন। কখন থেকে পরিষ্কার করছি, তোমাদের কাছে হয়তো তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু আমার পরিষ্কার করতে প্রায় অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেলে চলে আসলাম পুতুল রাখার টেবিলটাতে। আসলে এটা পুতুল রাখার টেবিল না, কম্পিউটার টেবিল। তোমাদের দাদাভাই কিনেছিল, তো সে সেরকম একটা ব্যবহার করে না, তাই আমি পুতুলগুলো এখানে রেখে দিয়েছি। তো সেটাই এখন পরিষ্কার করছি। আসলে ড্রেসিং টেবিলে দরজা দেওয়া সত্ত্বেও যারা নোংরা পড়ে, আর এটা তো খোলামেলা জায়গা, এখানে তো আরও নোংরাই পড়বে, তার জন্য এটাকে আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা কথা কি জানো তো, আমি বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু আমার পুতুলের ভালোবাসাটা এখনও রয়েই গেছে। তারপরে এইদিকে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেন ড্রেসিং টেবিলের সব জিনিস আমি ওর মধ্যেই রেখেছিলাম। তারপরে বাইরে এসে ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম না, জীবনে চলার পথে অনেক বাধাই আসে, সেগুলোকে এগিয়ে সামনের দিকে চলতে হয়, সেটার গল্পই তোমাদের সাথে শুরু করছি। এটা আসলে আমি আসার আগের ঘটনা। আমার হাজবেন্ড প্রায় আমার কাছে এই গল্পটা করে। আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি আগে যখন মাঠে কাজ করতে যেত, তখন আমাদের কলা বাগান ছিল। কেউ একজন চুরি করে আমাদের প্রায় সব কলাই বিক্রি করে দিত। শুধু কলা নয়, আমাদের যে রজনীর জমিটা ছিল, সেখান থেকে ভোর রাতে গিয়ে সব ফুল তুলে নিয়ে গিয়ে সে বিক্রি করে দিত। যেহেতু আমার শ্বশুর বেঁচে নেই, তাই সে তার সুযোগটা ভালো মতনই নিত। যে চুরি করতো সে জানতো যে একা একটা মেয়ে মানুষ আর একা একটা বাচ্চা মানুষ কী বা ক্ষতি করবে আমার। আমি শুনেছি সে আমাদের প্রায়ই অনেক ক্ষতি করতো। তো আমার শাশুড়ি ভয়ে কিছু বলতে পারতো না, কারণ সে একা একটা মেয়ে মানুষ, তার তো মাঠে কাজ করেই খেতে হবে বলো, ওই জন্য সে কিছুই বলতো না। আমার শাশুড়িকে যখন আমি বলতাম তুমি কিছু বলতে না কেন, তখন সে একটা কথাই বলতো, আমি ভগবানের উপরে আস্থা রেখেছি, সে একদিন ঠিকই আমার দিকে তাকাবে। আর দেখো, নিয়তির কি নির্মম পরিহাস। যে লোকটা আমাদের সব জিনিসপাতি চুরি করতো, সে এখনও ভাঙা ঘরেই রয়ে গেল। তোমরা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো যে আমরা হয়তো লোকটাকে চিনি। হ্যাঁ, আমরা লোকটাকে চিনি, কিন্তু প্রমাণের অভাবে তাকে আমরা কোনোদিনও ধরতে পারিনি। আমার শাশুড়ি একটা কথাই আমাকে বলে, তোমার শ্বশুর মরার পর থেকে আমরা মানুষ চিনতে শুরু করেছি, কে কীরকম তা আমরা এখন ভালো মতনই বুঝতে পেরেছি। আসলে কি বলতো, বিপদের সময় না মানুষকে সত্যি চেনা যায়, তার একটা প্রমাণ আজ আমি পেলাম। তবে হ্যাঁ, আজকে যদি আমার শ্বশুর বেঁচে থাকতো না, তাহলে হয়তো আমাদের আরও ভালো অবস্থা থাকতো। আমি যতটা লোকের মুখে শুনেছি, আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিলেন। জানি না কেন ভগবান ভালো মানুষগুলোকে আগে নিয়ে নেন। আমার শ্বশুরমশাইয়ের যখন মারা যান, তখন নাকি আমার স্বামীর বয়স মাত্র 6,
তাহলে বুঝতে পারছো ওই 6 বছরের একটা বাচ্চাকে নিয়ে আমার শাশুড়ি একা হাতে লড়াই করে গেছে। হ্যাঁ, আমার শাশুড়ির ভাইয়েরা তার পাশে এসে দাঁড়িয়েছিল, মানে আমার মামা শ্বশুর পাশে এসে দাঁড়ালেও বা কি, কিন্তু লড়াইটা তো তার একা ছিল না। এই 6 বছরের বাচ্চাটিকে নিয়ে আমার শাশুড়ি একা হাতে সংসার সামলেছে, মাঠের কাজ সামলেছে, ওই ছেলেটিকে মানুষ করেছে। আজকে আমি সেই ছেলের বউ। আমি এ বাড়িতে বিয়ে করে সত্যিই খুব গর্ববোধ করছি। উনি আমাদের জন্য এত কষ্ট করেছে, আমি চাই ভবিষ্যতে যেন আমি ওনাকে একটু সুখ দিতে পারি। তাই তোমাদেরকে বলছি, তোমরা আমার একটু পাশে থেকো, যাতে আমি আমার শাশুড়ির পাশে দাঁড়াতে পারি। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেলেছি। আসলে আজকে অনেকদিন পরে ইচ্ছা হলো একটু শাড়ি পরার, সেই জন্য স্নান সেরে এখানে শাড়ি পরে নিয়েছি। আমার বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর, কিন্তু আমি 1.5 বছরে একবারও শাড়ি পরিনি। শাড়ি পরে আজকের পুজো দিয়ে চলে গেছিলাম একটু ঘরের দিকে। তারপরে দেখি বাড়িতে কজন অতিথি এসছে। যেহেতু দুপুর টাইমে এসছে, তাই আর চা দিইনি, একেবারে গরম গরম ভাত আর তরকারি রান্না করে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের অতিথি, একটি হলো আমার পিসি শাশুড়ি আর একটি হলো আমার চা। আমাকে বলছে খাওয়ার সময় ভিডিও করো না, আমাদের খুব লজ্জা লাগে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পরে আমি এদিকে ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এদিকে রান্নাঘরে যা যা সব এলোমেলো করেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি। কী ভাবছো আমি আবার হঠাৎ নাইটি পরে? আসলে শাড়ি পরে আমি একদমই কাজ করতে পারছিলাম না, ওই জন্য নাইটি পরে নিয়েছি। তারপরে যেহেতু সন্ধে হয়ে আসছিল, ওই জন্য আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এইটুকুনি। আর হ্যাঁ, ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তো চলো টাটা, আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।